আজকে শিলিগুড়ির যে সাংবাদিক সম্মেলন সাম্প্রতিক সময় একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা সকলেই অবগত আছেন যে সম্প্রতি এই শিলিগুড়িতে একটি ভিডিও সেখান থেকে এখানে একটি বড় একটি ভিডিও ভাইরাল হয়েছে মূলত হিন্দি মিডিয়ায় এবং তারপরে এখানেও তার সেটা দেখা গেছে। সেই পরিপ্রেক্ষিতে তার নেপথ্যে যে আসল তথ্য, যে তথ্য বাংলার প্রতিটি ভূমিপুত্র জানা দরকার এবং প্রতিটি রাষ্ট্রপ্রেমী ভারতীয় জানা দরকার। ভারত কেন্দ্রীয় সরকারের যে আধা সেনা, প্যারামিলিটারি, সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেলস, এনসিবি, এগুলোকে বলা হয় কেন্দ্রীয় আধা সেনা। এর ভর্তি হয় রাজ্য ভিত্তিক কোটার মাধ্যমে। ওয়েস্ট বেঙ্গল কোটা আছে, বিহার কোটা আছে, আসাম কোটা আছে, মহারাষ্ট্র কোটা আছে, বিভিন্ন রাজ্যের নিজস্ব কোটা আছে। যদিও রিক্রুটমেন্ট সর্বভারতীয়, কিন্তু সারা ভারত থেকে লোকজন রিক্রুটেড হয়ে যাচ্ছে এরকম বিষয়টা নয়। আপনি যদি পশ্চিমবঙ্গের কোটা পেতে চান তাহলে আপনাকে পশ্চিমবঙ্গের ডোমিসাইল তার সার্টিফিকেট তার আপনার দরকার, সেটাই আপনার শংসাপত্র, স্থায়ী বাসিন্দা হওয়া। আর পশ্চিমবঙ্গের নিয়ম অনুযায়ী স্থায়ী বাসিন্দা হওয়ার নিয়ম হচ্ছে যে আপনি টানা 10 বছর এই রাজ্যে আছেন। এই পরীক্ষাগুলো যারা দেয় তাদের এজ হচ্ছে 18, 19, 20, 21, 22, 23, 24 এরকম। 18 থেকে 24 বছর হচ্ছে তাদের বয়স। কারণ যদি অন্য কোনো স্টেটের, ধরুন বিহারে, মাধ্যমিক পাস সার্টিফিকেট, তার মধ্যে 16 বছর বয়সে বিহারে ছিল, কারণ বয়সে বিহারে ছিল, সেই ব্যক্তি 21, 22, 23, 24 বছর বয়সে যদি পশ্চিমবঙ্গের একটি ডোমিসাইল সার্টিফিকেট প্রডিউস করে, বুঝতে হবে সে 10 বছর পশ্চিমবঙ্গে থাকেনি, তার আগে অসাধু উপায়ে সেই সার্টিফিকেটটা পেয়েছে। তার সকল ডিটেলস, অসাধু চক্রগুলো কিভাবে হচ্ছে এটা জানলে আপনারা শিহরিত হবেন। এবং তাই জন্য আমি সকল সংবাদদাতা যেখানে রয়েছেন এখানে তাদেরকে ধন্যবাদ জানাই যে অন্তত এই ভাইরাল ভিডিওটি একটি ভালো কাজ করেছে, যে রাষ্ট্রীয় সুরক্ষা এবং সীমান্ত সুরক্ষার মতো একটি হুমকিটা করছিল যে দালাল চক্রের দ্বারা, যে ফেক ডোমিসাইল চক্রের দ্বারা, সেটা এই ঘটনার জন্য সামনে আসার একটি সুযোগ হয়েছে। কারণ এর আগে আমরা কিন্তু লাগাতার এই জিনিস নিয়ে জলপাইগুড়িতেই, আলিপুরদুয়ারে, শিলিগুড়িতে, কোচবিহারে, উত্তর দিনাজপুরে, মালদায় সর্বত্র আমরা সংগ্রাম করে গেছি, মাঠে নেমে সংগ্রাম করে গেছি। এখন ইস্যুটা অন্তত হাইলাইট হবার একটা জায়গায় এসেছে। গত এই রিক্রুটমেন্টের আগের যে দুটি রিক্রুটমেন্ট 2021 এসএসসি জিডি এটাকে বলা হয় পরীক্ষাটিকে, স্টাফ সিলেকশন কমিশন জেনারেল ডিউটি, যার মাধ্যমে যাকে আপনারা বলেন বিএসএফ জওয়ান আর সিআরপিএফ জওয়ান, অর্থাৎ কনস্টেবল রাইফেলম্যান, তারা হচ্ছে অর্থাৎ বিএসএফ সিআরপিএফ এর ধরতে পারেন 95% স্টাফ এর মাধ্যমেই ভর্তি হয়। এরাই আমাদের বর্ডারের সীমান্তরক্ষী, এরাই আমাদের কেন্দ্রীয় সরকারের যখন এই কাশ্মীরের যে জঙ্গি দমনের যে লড়াই, সেটাও এরা। আমরা নির্বাচনের সময় যাদের দেখেন যে সেন্ট্রাল প্যারামিলিটারি, সেটাও এরা। এসএসসি জিডি 2021 যেখানে পশ্চিমবঙ্গ কোটায় 3000 সিট ছিল, সেখানে 1800-র বেশি ফেক ডোমিসাইল। এসএসসি জিডি 2022 যেখানে পশ্চিমবঙ্গ কোটায় 6000 সিট ছিল, সেখানে 3627টি ফেক ডোমিসাইল। মানে 60% বেশি ফেক ডোমিসাইল। এবং ফেক ডোমিসাইলধারীরা কোথায় কোথায় ঢুকে যাচ্ছে? ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা এবং সীমান্ত সুরক্ষার জন্য সবচেয়ে সেন্সিটিভ পোস্ট যেগুলো, সেখানে। এবং এই তথ্যগুলো নিয়ে আমরা যখন আমরা এক্সপোজ হয়ে করছিল, এগুলো আমরা আমাদের কাছে যারা অসহায় ছেলেমেয়েরা, যারা বাংলার ভূমিপুত্র, যারা জেনুইন ক্যান্ডিডেট, তারা যখন আমাদের কাছে এসেছিল, আমরা লড়াই সংগ্রাম শুরু করি গত 2 বছর ধরে। আমরা হাইকোর্টে গেছি, আমরা সিআরপিএফ এ গেছি, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি জিডির কাছে গেছি, আমরা এসডিওদের কাছে গেছি যারা এগুলো ইস্যু করে। আরেক রকম রয়েছে ফেক ডোমিসাইল, অবশ্য সেটা একদম ফটোশপ করে বানিয়ে নেয়, পরে এসডিওর কোনো ব্যাপারই থাকে না। আমরা পুলিশ থানায় গেছি, যেসব থানার আন্ডারে এই ক্যাম্পগুলোতে এই ফিজিক্যাল মেডিকেল এগুলো হচ্ছে। অর্থাৎ ভারতীয় আইন সংবিধানের ভেতরে যতগুলো জায়গায় নক করার কথা, আমরা প্রতিটি জায়গায় নক করেছি। এবং ভারতীয় সার্বভৌমত্ব, ভারতের সীমান্ত সুরক্ষা, ভারতের যে আভ্যন্তরীণ সুরক্ষা, এর জন্য প্রতিটি ভারতীয় যেভাবে অসমসাহসীভাবে রুখে দাঁড়ানো দরকার, সেইভাবেই রুখে দাঁড়িয়েছেন শিলিগুড়ির গর্ব, বাংলার গর্ব রজত ভট্টাচার্য এবং গিরিধারী রায়। আমি গর্বিত যে তারা, আমি বাংলা পক্ষ সাধারণ সম্পাদক এবং তারা আমার সহযোদ্ধা। এই বিষয়ে বিস্তৃত তথ্য সঙ্গে এই তথ্যটা যে ডোমিসাইল চক্রের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীও যুক্ত, যা ডোমিসাইল চক্রের সাথে পশ্চিমবঙ্গ কোটায় ঢোকানোর বিষয়,
এবং এখন তথ্যগুলো আমরা যে দিচ্ছি এগুলো যে হাওয়ায় বলছি না, বুঝবেন এখানে হাইকোর্টের অবজারভেশন, এখানে সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেলের তার যে ডেটা দিয়েছে যে কিরকম ধরনের ফেক থেকে শুরু করে বিজেপির এসসি মোর্চার সাধারণ সম্পাদক এবং জেলা সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গে তার বিবৃতি এবং তাকে কিভাবে সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি সে বলেছে যে তথ্য দিও না, এর সঙ্গে তথ্য আউট করো না, এই নিয়ে সিআইডি তদন্ত হয়েছে, এই নিয়ে সিবিআই তদন্ত চলছে। এই সমস্ত কিছু জানাবেন বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য তথা সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি। আজকে যে শিলিগুড়ির দুই আমাদের সহযোদ্ধা গ্রেপ্তারের প্রেক্ষিতে বাংলা পক্ষ যে দীর্ঘদিন ধরে বাংলার ছেলে মেয়েদের বঞ্চনার বিরুদ্ধে রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্নে লড়াই করছিল, সেটা এতদিনে মিডিয়ার নজরে এসেছে। তার জন্য দুজনকে গ্রেপ্তার বরণ করতে হলো, এটা আমরা বিস্মিত। প্রতিটা দুর্নীতি, এখানে দুর্নীতিটা আরো বেশি করে ভয়ঙ্কর, কারণ এটা রাষ্ট্রীয় নিরাপত্তার ইস্যুতে আধা সেনায় দুর্নীতি হচ্ছে। একটা প্রেস রিলিজ প্রতিটা প্রেসকে দেওয়া হয়েছে, সেখানে প্রতিটা প্রশ্ন উত্তর আকারে এখানে বলা হয়েছে। তারা কি ব্যক্তি স্বার্থে গিয়ে গ্রেপ্তার হয়েছিল? তারা ব্যক্তি স্বার্থে গিয়ে কোনো জায়গায় টাকা এক্সটর্ট করতে গিয়ে বা কোনো ক্রাইম করতে গিয়ে গ্রেপ্তার হয়নি। তারা গ্রেপ্তার হয়েছিল বাংলার যে ডোমিসাইল। এখন বলবেন যে কেন্দ্রীয় আধা সেনার চাকরি, কেন্দ্রীয় চাকরি যে কোনো কেউ যে কোনো রাজ্যে যেতে পারে। অনেকে বলছেন বাংলার বিহারে দুটো ছেলেকে শিলিগুড়িতে হেনস্থা করা হয়েছে, বিহার থেকে পরীক্ষা দিতে যেতেই পারে। এটা একদম ভুল কথা। যেখানে ডোমিসাইলের ক্রাইটেরিয়া নেই সেখানে যেতে পারে। বাংলার ছেলেরাও একটা দুটো ক্ষেত্রে বিহারে চাকরির পরীক্ষা দিতে যায় যেখানে ডোমিসাইল ক্রাইটেরিয়া নেই, ওরাও এখানে আসে। কিন্তু যেখানে ডোমিসাইল ক্রাইটেরিয়া আছে সেখানে কেউ কোথাও যেতে পারে না। এই কেন্দ্রীয় আধা সেনার চাকরিতে ডোমিসাইল ক্রাইটেরিয়া আছে। বিহারের জন্য সিট অ্যালোকেট, আসামের জন্য, ত্রিপুরার জন্য, বাংলার জন্য, প্রতিটা রাজ্যের জন্য সিট ভাগ করা আছে। বাংলার জন্য যে বরাদ্দ সিট, সেখানে পশ্চিমবঙ্গের বাইরে অন্য ছেলে ঢোকা মানে সে জালিয়াত, সে ক্রিমিনাল। এই যে বিহারের দুটো ছেলেকে নিষ্পাপ বলে চালানো হচ্ছে, যে দুজনকে হেনস্থা করা হয়েছে, তারা ডোমিসাইল জালিয়াতি করে আমাদের বাংলা রাজ্য কোটায় ঢোকার চেষ্টা করছিল এবং তাদের হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। শিলিগুড়ি কোর্টে যখন গ্রেপ্তার হয়, শিলিগুড়ি কোর্টের যিনি আইনজীবী তিনি বলেন এবং বিচারক বলেন যে তাদের শুনানিতে যেন এই দুটো ছেলে হাজির হয়। ওই দুটো ছেলেকে কেউ কেউ দেখেছেন, গিরিরাজ সিং, চিরাগ পাসওয়ান, নীতিশ কুমার, লালু প্রসাদ সকলে বিহারের ভোটের জন্য এখন তোলপাড় শুরু করে দিলেন। কিন্তু যাদেরকে হেনস্থা করা হয়েছে বলে তাদেরকে কেউ মুখ দেখেছেন পরবর্তীতে, তাদের কেউ সামনে এনেছেন? তারা আসবেন না, আমরা গ্যারান্টি দিচ্ছি এলেই গ্রেপ্তার হবেন, কারণ তারা পাক গুপ্তচর হতে পারে। আমি বলছি না, মহামান্য কলকাতা হাইকোর্ট বলছে। এই দুজন তাদেরকে জালিয়াতদেরকে ধরতে গিয়ে রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্নে গ্রেপ্তার হয়েছে, কোনো ব্যক্তি স্বার্থে গ্রেপ্তার হয়নি। এই যে রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্ন যেখানে, সেখানে বাংলার ছেলে মেয়েদের কোটা আছে, আমার কাছে আছে, আমি পরপর ডকুমেন্ট দেখাবো। এই যে এটা হচ্ছে সিআরপিএফ, যারা কেন্দ্রীয় আধা সেনার নোডাল এজেন্সি। সিআরপিএফ কি কি বাহিনী আছে? সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, এসএসবি, ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, আসাম রাইফেলস। এইগুলো হচ্ছে এই কেন্দ্রীয় আধা সেনার মধ্যে পড়ে, যেগুলো স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন। তাদের চাকরিতে আমি একদম পরিষ্কার করে দেখাচ্ছি, তাদের চাকরিতে এই হচ্ছে তাদের ডকুমেন্ট। 2021-এ এসএসসি জিডি 2021-এ বাংলার কোটায় 3000 জন নিয়োগ হয়েছিল, তার মধ্যে 1874 জন জালিয়াত ফেক। অনেকে বেশিরভাগের চাকরি চলে গেছে, অনেকে গ্রেপ্তার হয়েছে। এসএসসি জিডি 2022-এর মাধ্যমে বাংলা রাজ্য কোটায় 6000 জন নিয়োগ হয়েছিল। বাংলা সব থেকে বড় বর্ডার স্টেট এবং সেই জন্য বাংলার কোটায় সব থেকে বেশি। তার মধ্যে 3627 জন ফেক, 60%-এর বেশি ফেক। 2 বছরে নিয়োগ হয়েছে 9000, ফেক বেরিয়েছে 5500। এই ফেক কিন্তু আগে বেরোয়নি, বাংলা পক্ষ আন্দোলন লড়াইয়ের ফলে বেরিয়েছে। হ্যাঁ, এই হচ্ছে সিএপিএফ এর কাগজ একদম। এবং বাংলা পক্ষ যে লড়াই করছে, বুঝতে পারছেন যে এটা শুধু 1 বছর 2 বছর নয়, বছরের পর বছর লড়াইয়ের ফলে এই ফেকগুলো আগে ধরা পড়তো না। সিআরপিএফও কোনো বদার না, বিএসএফও কোনো বদার ছিল না, কেউ ছিল না। গত বছর জুলাই মাসে আমরা এই নিয়ে মাঠে ঘাটে লড়াই শুরু করি। বাংলা পক্ষ কি সরাসরি হাতে আইন তুলে নিল? যে প্রশ্নটা হচ্ছে যে আপনারা হাতে আইন তুলে নেওয়ার কে? এবার আমি কয়েকটা প্রশ্ন এবং তথ্য আপনাদের সামনে রাখতে চাই। এসএসসি পরীক্ষাটি নেয়, এই যে পরীক্ষাটি এসএসসি জিডি যার মাধ্যমে আধা সেনায় নিয়োগ হয়, সেই পরীক্ষাটি নেয় সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশন। তার ইস্টার্ন রিজিয়ন মানে পূর্বাঞ্চলীয় সদর দপ্তর কলকাতার নিজাম প্যালেসে গত বছর 11ই জুলাই এবং এবছর কিছুদিন আগে আমরা নিজাম প্যালেসে পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে দরবার করেছে, আপনারা পরীক্ষা নিচ্ছেন এবং জালিয়াতি হচ্ছে। তারা বলেছে আমরা শুধু চাকরির পরীক্ষাটা নিই, নোডাল এজেন্সি হলো সিআরপিএফ। আমরা গত বছর 14ই জুলাই সেই ডকুমেন্ট আমার কাছে সমস্ত কিছু আছে, কোথায় কোথায় ডেপুটেশন দিয়েছি, কি করেছি আমরা একদম দেখিয়ে দিচ্ছি। সিআরপিএফ এর যে সেক্টর অফিস ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের যে হেড অফিস,
সেখানে গিয়ে আমরা সিআরপিএফ এর যে তিনি আইজি আছেন রাজ্যের, তার কাছে আমরা ডেপুটেশন জমা দিই গত বছর পুরো পুঙ্খানুপুঙ্খ তুলে দিয়ে। এবং যেহেতু এসডিও সার্টিফিকেটগুলো দেয় রাজ্যের এসডিও অফিসগুলো, ব্যারাকপুরে প্রচুর ফেকের কথা শোনা যায়, ব্যারাকপুর এসডিও অফিস অভিযান করি, এই হচ্ছে ব্যারাকপুর এসডিও জমা দেওয়া আমাদের ডোমিসাইল সার্টিফিকেট, এই আমাদের ডেপুটেশন। ব্যারাকপুর, আলিপুর, হাওড়া, চন্দ্রনগর, শ্রীরামপুর, শিলিগুড়ি, আসানসোল, এই কোচবিহার ডিএম অফিস, জলপাইগুড়ি ডিএম অফিস, সর্বত্র ডেপুটেশন দেওয়া হয়। এবং বাংলা পক্ষ তরফে আমি কৌশিক মাইতি গত বছর আগস্ট মাসে কলকাতা হাইকোর্টে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থ মামলা করি। বিজেপির এসসি মোর্চার হুগলি জেলা সাধারণ সম্পাদক বিষ্ণু চৌধুরী সমস্ত প্রমাণ সহ আগে একটা মামলা করেছিলেন ব্যারাকপুর সেনা ছাউনিতে জাল ডোমিসাইলের মাধ্যমে পাক গুপ্তচর ঢুকছে, তারা কোনো মুসলিম ধারণা নয়, কিন্তু বুঝতে হবে এই জাল ডোমিসাইলের মাধ্যমে অন্য রাজ্য থেকে ঢুকছে যারা পাক গুপ্তচর, এবং বাংলাদেশ থেকেও কেউ ঢুকতে পারে জাল ডোমিসাইল দিয়ে। তার ভিত্তিতে সিবিআই প্রথমে সিআইডি তদন্ত হয়, সিআইডি জানায় এই অভিযোগে সত্যতা আছে এবং এই জিনিসটা যে আন্তঃরাজ্য ব্যাপার সিআইডি তদন্ত করতে পারে না, সেই জন্য মহামান্য আদালত এটা সিবিআইকে দেয়। এবং মহামান্য আদালত এটি কমেন্ট করে যে এটা এত গভীর বিষয়, ইন্টারপোলে সাহায্য নিতে হতে পারে। এবং দেখাচ্ছি আধা সেনায় ভূমিপুত্রের শংসাপত্র যাচাই বাধ্যতামূলক, ভুয়ো নিয়োগ রুখতে নির্দেশ হাইকোর্টে, এটা আমার মামলায়। সিবিআই তদন্ত, ভুয়া আধা সেনায় শংসাপত্র বানিয়ে আধা সেনায় চাকরি, তদন্তে সিবিআই। বুঝতে পারছেন, ব্যারাকপুর সেনা ছাউনিতে পাক গুপ্তচরের যে তদন্ত করতে উদ্যোগ নিল সিবিআই, আগে হয়নি, আমাদের মামলা এবং বিষ্ণু চৌধুরী মামলার জন্য হয়েছে। জাল সার্টিফিকেট, সিআরপিএফ কনস্টেবল সিআরপিএফ নিয়োগে হলফনামা তলব হাইকোর্টে, অর্থাৎ আমরা আইনে দ্বারস্থ হয়েছি। এই যে 5000 চাকরি যে বাতিল হয়েছে সেই খবর দেখতে পাচ্ছেন, যে বললাম 5500 ফেক, নিয়মকে পুরো আমল থেকে ডোমিসাইল সার্টিফিকেট বার করার প্রবণতা বাড়ছে। অর্থাৎ আমি কি বললাম, আমরা আইন আদালতে দ্বারস্থ হয়েছি, আমরা সিআরপিএফ কে জানিয়েছি, এসএসসি কে কাছে দরবার করেছি, সমস্ত রাজ্য পুলিশের ডিএম অফিস, এসপি অফিস, এসডি অফিসে গেছি। তারপরেও 5500 জনের জালিয়াতি তারা চিহ্নিত করার পরেও তারপরও কিন্তু এবছর যে এসএসসি জিডি 2023 পরীক্ষা হচ্ছে, এখন 3টে পর্যায়ে পরীক্ষা হয়, প্রথম রিটেন, ফিজিক্যাল এবং মেডিকেল। ফিজিক্যাল যেটাকে মাঠ বলি, শিলিগুড়ি, রানীডাঙ্গা, বৈকুণ্ঠপুর, জলপাইগুড়ি, রানীনগর, কোচবিহারের পুন্ডিবাড়ি, কল্যাণী, নদিয়া, মুর্শিদাবাদের বহরমপুর, মালদার ফারাক্কা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এই ক্যাম্পগুলো হচ্ছে। আমাদের কাছে বারবার অসহায় হয়ে সাহায্য চাইছে চাকরি প্রার্থীরা। দাদা আমরা কোথায় যাবো, বাংলা পক্ষ ছাড়া কেউ নেই। এই অসহায় চাকরি প্রার্থীদের ডাকে সাড়া দিয়ে তার নির্দিষ্ট খবরের ভিত্তিতে সেখানে গেছিল রজত ভট্টাচার্য এবং গিরিধারী রায়, তারা গ্রেপ্তার হয়েছিল এবং সমস্ত বিবেচনা করে নিঃশর্ত জামিন দিয়েছে। এবং এই মুহূর্তে বাংলা পক্ষ কাউকে ধরপাকড় করছে না, আইন আমরা হাতে তুলে নিচ্ছি না। আমরা রাজ্য পুলিশকে বলেছি, আমরা সিআরপিএফ কে বলেছি, কোনো জায়গায় কাউকে সিআরপিএফ আটকাচ্ছে না। আমাকে দুদিন আগে আমি একটা কথা বলে দিই, এই প্রসঙ্গে একটা কথা জানিয়ে রাখি যে আভ্যন্তরীণ ভাবে এমন ভাবে এই চক্রগুলি, এসব বাহিনীর ভেতরে তো কাজ করছে অনেকদিন ধরে, বহুদিন ধরে দালাল চক্রগুলি ঢুকে গেছে, এতগুলো হাজার হাজার ফেক ঢুকে গেছে। যারা পরীক্ষার্থী তারা ভয় পাচ্ছে সামনে আসতে, আমাদের কাছে অসহায় ভাবে আসছে কেন, কারণ তারা ভিক্টিমাইজ হয়ে যাবে, তারা ফেস দেখাতে চায় না। এবং এই ঘটনার পরে তারা বারবার আমার কাছে দুদিন আগে সবসময় ফোন আসছে, একটা স্পেসিফিক ফোনের কথা বলতে চাই, শাহ SHW, শুনেই বুঝতে পারছেন বিহারি, আমাকে ফোন করে দাদা আপনাদের সাহায্য চাই। আমি বললাম কি সাহায্য? দাদা আমি এসএসসি জিডিতে পরীক্ষা দিয়েছি, আমি রানিংয়ে গেছিলাম, আমি বাংলার বিহারি, আমার জন্ম, আমার এখানে বেড়ে ওঠা, পড়াশোনা সব এখানে, আমার বাবার জন্ম এখানে, আমি এখানকার বিহারি। আমি দিনাজপুরে রায়গঞ্জ ক্যাম্পে গেছিলাম, দাদা আমি দেখলাম 8 জন বিহার থেকে জাল ডোমিসাইল নিয়ে এসেছে এবং তারা আমি বিহারি বলে আমাকে বিশ্বাস করে বলে ফেলেছে যে আমরা আরো ডিস্ট্রিক্ট থেকে এসেছি, দাদা আপনি আমাদেরকে বাঁচান। আমি 3বার এসএসসি জিডি দিয়েছি, পাইনি, সমস্ত জাল ডোমিসাইল দিয়ে তারা বাইরের লোকজন দখল করে নিচ্ছে। আমি বললাম তুমি তো বিহারি, তাহলে বাংলা পক্ষ সাহায্য চাইছো কেন? দাদা আমি প্রথম ভাবতাম যে বাংলা পক্ষ আমাদের এখানে থাকা যে বিহারিদের বিরুদ্ধে লড়ছে, কিন্তু আসলে না, আমি জানি যে আপনারা আমাদের বিরুদ্ধে লড়ছেন না, বিহারের থেকে যারা জাল ডোমিসাইল নিয়ে, ইউপি থেকে যারা জাল ডোমিসাইল নিয়ে আসছে তাদেরকে ধরছেন, অন্য রাজ্য থেকে যারা এখানে জালিয়াতি করে আসছে। আপনারা একমাত্র পাশে আছেন, আপনারা আমাদের সাহায্য করুন। এখানে কিছু গোর্খা ছেলেও আছে যারা আমাদের কাছে শরণাপন্ন হয়েছে, আমরা এবং বিভিন্ন জায়গাতে ফোন আসে, দাদা আমাদেরকে বাঁচান, কোনো দল নেই, কেউ নেই। এবার আসি একটা প্রশ্নে, এটা কি শুধু বাংলার ইস্যু? কারা প্রথম মুখ খুললেন? গিরিরাজ সিং, বিহারের কেন্দ্রীয় মন্ত্রী। কে মুখ খুললেন? চিরাগ পাসওয়ান। এখানে মুখ খুললেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। মুখ খুললেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কি বললেন? তারা কিন্তু আধা সেনার দুর্নীতি নিয়ে একটা কথাও বললেন না, কোথাও দেখেছেন রেপিস্টকে বা চোরকে বা খুনিকে কান ধরে উদ্বোস করানোর জন্য
পাবলিকের জেল হয়েছে আর খুনি রেপিস্টের জেল হয়নি, তারা ঘরে বসে আছে, কোথাও দেখেছেন? কোথাও দেখেননি। এটা একটা এক্সেপশনাল কেস। যারা জালিয়াত তারা কিন্তু বহাল তবিয়তে বাড়িতে আছে। এবং আমরা প্রশ্ন করতে চাই, শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ বা সিপিআইএম বা গৌতম দেব তৃণমূল যারা যারা বিরুদ্ধে বলেছেন, তারা কি জালিয়াতির পক্ষে? তারা কি ডোমিসাইল দুর্নীতির পক্ষে? তারা কি বাংলার ছেলে মেয়েদের কোচ, মেজ, রাজবংশী, বাঙালি, সাঁওতাল, নেপালি, গোর্খা, বাঙালি, বিহারি, মারোয়াড়ি নির্বিশেষে যারা বাংলার স্থায়ী বাসিন্দা, তাদের চাকরির কি বিরুদ্ধে শুভেন্দু অধিকারী? তাদের চাকরির কি বিরুদ্ধে শঙ্কর ঘোষ? তারা কি বাইরের রাজ্য থেকে সেখানকার জালিয়াতরা দখল করে নেবে সেই পক্ষে? তারা কি রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে ছেলেখেলা করতে চায়? তারা কি বিএসএফ দুর্নীতির পক্ষে? আমরা এই স্পষ্ট প্রশ্নগুলো রাখতে চাই। এবং আমার কাছে এটা প্রমাণ আছে। এটা কি দেখছেন? আসামে 9 youths from UP head with fake domicile certificate of Assam। बिहार के लिए आसाम का डॉक्यूमेंट बनाया है, वो कान धरे रोज করাচ্ছে, দেখতেই পাচ্ছেন একদম ছবি কি দেখছেন? বিহারের যারা বিহারের থেকে যারা আসামে গেছিল কান ধরে, এই কান ধরেটা আছে, পাঁচ পেটা ছবিটা নেই, এই দেখতে পাচ্ছেন, এগুলো আসামে। আসামে একই জিনিস হচ্ছে, আসামে রাজ্য কোটায় বিহার ইউপি ছেলেমেয়েরা যাচ্ছে, সেখানে স্থানীয় ছেলেমেয়েরা চাকরি প্রার্থীরা, স্থানীয় অসমীয়া সহ নানা সংগঠন এবং আসাম পুলিশ পিটিএ ভ্যান তুলছে। আমাদের কাছে ভিডিও আছে, ত্রিপুরা পুলিশ ক্রিমিনাল, হ্যাঁ ভিডিও আছে, ত্রিপুরা পুলিশ থাপ্পড় মারছে থানায় ঢুকিয়ে। তাহলে এদেরকে এখানে নির্দোষ দুধের শিশু, নিষ্পাপ শিশু বলছে বিজেপির নেতারা, অথচ বিজেপি শাসিত পাশের রাজ্য আসাম, শঙ্কর ঘোষের কি ক্ষমতা আছে হিমন্ত বিশ্ব শর্মাকে বলবে না না বিহারের ইউপির লোকেরা যার ডোমিসাইল নিয়ে ঢুকতেই পারে, আপনারা কিছু করবেন না? এটা তো ঢুকতেই পারে, এটা তো অধিকারের মধ্যে পড়ে, সকলেই ভারতীয় আমরা, পাশের রাজ্য একদম, এখান থেকে কলকাতা যত, তার থেকে আসাম আরো কাছে, যেখানে হচ্ছে ঘটনাগুলো। হেমন্ত বিশ্ব শর্মা সেখানকার মুখ্যমন্ত্রী, শঙ্কর ঘোষ কি হেমন্ত বিশ্ব শর্মাকে বলতে পারবেন যে আপনার রাজ্যে কেন কান ধরে বাস পেটা করে মারা হচ্ছে বিহার ইউপি ছেলেদের? একই পরীক্ষা কেন আসাম পুলিশ গ্রেফতার করছে একের পর এক? এই প্রশ্ন কি শুভেন্দু অধিকারী হেমন্ত বিশ্ব শর্মাকে করতে পারবে? এই প্রশ্ন কি গিরিরাজ সিং এই ভিডিও টুইটারে পোস্ট করতে পারবে? এই যেমন ভিডিওটি চিরাগ পাসওয়ান পোস্ট করেছিলেন, গিরিরাজ সিং পোস্ট করেছিলেন, একই ইস্যু, একই ঘটনা, আরো বেশি ভয়ানকভাবে আক্রমণ হচ্ছে যার ডোমিসাইলের কারণে। তাহলে কি আসামের বিরুদ্ধে বলার, হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বলার, আসামে চাকরি প্রার্থীদের বিরুদ্ধে যাওয়ার কারো দম কারোর আছে? যাবে না। কিন্তু বাংলা হচ্ছে নরম মাটি, এখানে সবকিছু চাকরি দখল করে নাও, কাজ দখল করে নাও, না না আমরা সকলে ভারতীয়। এখানে যেমন ডোমিসাইল আছে, আমাদের ছেলেমেয়েরা তো বিহারের রাজ্য করে চাকরি দখল করতে পারবে না, অন্য রাজ্যে পারবে না, আমাদের রাজ্যে ওরা দখল হবে কেন? এবার আসি ভয়ঙ্কর একটা বিষয়ে, অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়। এটা হচ্ছে বিষ্ণু চৌধুরী, যে হুগলির এসটি মোর্চার জেনারেল সেক্রেটারি, যে নিজের প্রাণ বিপন্ন করে তার ঘরে পুলিশ পোস্টিং আছে, তারপরে বারবার প্রাণঘাতী হামলা হচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশে, তার ঘরে পুলিশ পোস্টিং করা হয়েছে। এবং সে বংশগতভাবে কিন্তু বাঙালি নয়, বিহারি, বংশগতভাবে বিহারি। বেসিক্যালি বিষ্ণু চৌধুরী, সে তার সেই কলকাতা প্রেস ক্লাবে আমাদের সঙ্গে বসেও ছিল, এখানে আসতে পারেনি। সে সমস্ত এই দালাল চক্রের সঙ্গে মিশে গিয়ে সমস্ত ভিডিও করে, সমস্ত ডকুমেন্ট দিয়ে নিজের কেস, মনে রাখবেন নিজের কেস নিজে হাইকোর্টে লড়ে সে এমন একটি জায়গা প্রমাণ করে দিয়েছে কিভাবে পাক গুপ্তচর ঢুকছে, কিভাবে জালিয়াতি হচ্ছে। কলকাতা হাইকোর্ট তার নিজের করা মামলা নিজে লড়েছিল, কলকাতা হাইকোর্ট বলেছে ইন্টারপোলের মধ্যে সাহায্য নিতে হতে পারে। সেই বিষ্ণু চৌধুরীকে বিজেপির এসটি মোর্চার তরফে রাজ্যের প্রেসিডেন্ট চিঠি দিচ্ছে সুকান্ত মজুমদার বলেছেন, রাজ্য সভাপতি, এই ডোমিসাইল চক্রের সঙ্গে বিহারের একজন কেন্দ্রীয় মন্ত্রী যুক্ত আছে, সেই কেন্দ্রীয় মন্ত্রী যুক্ত আছে এবং তার রেফারেন্সে দীপক কুমার পান্ডে নামের একজন সিআরপিএফ এ চাকরি পেয়েছে বাংলা রাজ্য কোটায়, যারা ডোমিসাইল দিয়ে, তার বিরুদ্ধে মুখ খোলা যাবে না। এই সেই চিঠি। সিবিআই কে তথ্য দেবেন না, সুকান্ত মজুমদারের ইনস্ট্রাকশন, ভোটের আগে সিবিআই কে তথ্য দেবেন না। এর ফলে এটা বলে দিচ্ছি, ভারতীয় জনতা পার্টির তফসিলি মোর্চা হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে আপনাকে জানানো হচ্ছে যে আপনার আমাদের সকলের অভিভাবক রাজ্য বিজেপির সভাপতি শ্রী সুকান্ত মজুমদার মহাশয় আপনার প্রতি অনুরোধ জানিয়েছেন যে দীপক কুমার পান্ডে যিনি প্যারামিলিটারি ফোর্সে নিয়োগ হয়েছেন, সেই বিষয়ে কোনো কথা সিবিআই কে জানাবেন না, কারণ দীপক কুমার পান্ডে একজন কেন্দ্রীয় মন্ত্রী পরিচিত ব্যক্তি। আশা করি আপনি রাজ্য সভাপতির বক্তব্য মেনে চলবেন, ঠিক আছে? আমি আরো সেই সিআরপিএফ জমানের ছবিও আমার কাছে আছে, তার ডিটেলস আমার কাছে আছে। শুভেন্দু অধিকারীকে যখন জানানো হয়েছিল তখন তারপর থেকে তার কাছে ক্রমাগত হুমকি আসছে। হুগলির এখন সংসদ মানে লোকসভার মধ্যে হেরে গেছে, হুগলির সাংসদ লকেট জায়গায় তার বাড়িতে গিয়ে বারবার বুঝিয়ে তুই মুখ খুলিস না, সেই ছবিও আমাদের লকেট তার বাড়ি গেছে, সেই ছবিও আমাদের কাছে আছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে চ্যাটের ছবিও আছে।
এমনকি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এসে শিবরাজ সিং চৌহান এসে তাকে বুঝিয়েছে যেন এই বিষয়ে এসে শান্ত থাকে। তাহলে কারা এই রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে ছেলে খেলা করছে? কারা সেই ব্যক্তি? কোন বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী? আমাদের দু চারটি প্রশ্ন আছে। গিরিরাজ সিং কি বিহারের এই কেন্দ্রীয় মন্ত্রীকে চেনেন, যিনি এই জাল ডোমিসাইল চক্রের অন্যতম মাথা? গিরিরাজ সিং কি সেই কেন্দ্রীয় মন্ত্রীকে চেনেন? আর এই দীপক কুমার পান্ডে, যিনি বাংলা রাজ্য কোটা জালিয়াতি করে প্যারামিলিটারি ফোর্সে সিআরপিএফ চাকরি করছে, তিনি কোন মন্ত্রীর আত্মীয়? এটা কি গিরিরাজ সিং চেনেন? গিরিরাজ সিং এর অনেকে বয়ান নিয়েছেন, মিডিয়ার কাছে হাত জোড় করে অনুরোধ, গিরিরাজ সিংকে দুটো প্রশ্ন করবেন। আপনি কি এমন কোন ব্যক্তিকে চেনেন যে এই ডোমিসাইল চক্রের সঙ্গে যুক্ত, এমন কোন বিহারের কেন্দ্রীয় মন্ত্রী? আপনি কি এমন কোন দীপক কুমার পান্ডেকে জানেন যে বিহারের কোন এক কেন্দ্রীয় মন্ত্রী আত্মীয়? এই প্রশ্নগুলো করবেন, তাহলেই জলের মতো সবকিছু পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ আমরা কি দেখালাম, এটা শুধু বাংলার ইস্যু না, এটা বিভিন্ন রাজ্যের ইস্যু। আসামে একই ঘটনা ঘটছে, বাংলা, ত্রিপুরা, সর্বত্র একই ঘটনা ঘটছে। আমরা কি দেখলাম? বাংলা পক্ষ হাতে আইন তুলে নেয়নি, বাংলা পক্ষ সর্বত্র দরবার করেছে। আইন, আদালত, হাইকোর্ট, সিবিআই, এসডি অফিস, পুলিশ, সিআরপিএফ, এসএসসি, বিএসএফ, স্বরাষ্ট্র মন্ত্রক। এরপর আমরা কোথায় যাব? আমাদের ছেলে মেয়েরা কি নিজের চাকরিগুলো দখল হয়ে যাচ্ছে, ফেলবাল করে তাকে অসহায়ের মতো দেখবে? এবং এমন একটা সময় কথাটা বলা হচ্ছে, এই যে নোটিশটা আমাদের কাছে রয়েছে, এটা সিআরপিএফ যারা নোডাল এজেন্সি এই রিক্রুটমেন্টের জন্য, তাদের ডিরেক্টর জেনারেল রিক্রুটমেন্ট ব্রাঞ্চ, যেটা তাদের, এই যে আমরা কথাগুলো বলছি না, ইউপি বিহার, এগুলো কোনো জাতিভিত্তিক বা ওরকম কোনো কারোর সঙ্গে বিভেদ করার কথা নয়। আমরা স্রেফ এইখান থেকে পড়ছি, তারা আমাদের যে কেস, আমাদের যে সক্রিয়তার তদন্তে কি উঠেছে, এখানে বলছেন যে লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটস ফ্রম স্টেট অফ বিহার অ্যান্ড উত্তর প্রদেশ have been selected in the CTGD examination against vacancy quota of state of West Bengal on the basis of bogus caste and domicile certificate. বাবু, এবং সংখ্যাগুলো এখানে দেওয়া আছে, 1874 জন শুধু ফেক পশ্চিমবঙ্গ কোটা এইসব স্টেট থেকে 2021 সালে, 2022 সালে 3627, 60% এর বেশি। বিএসএফ এ 2022 সালে ফেক ক্যান্ডিডেট ঢুকেছে পশ্চিমবঙ্গ কোটায় 1350, এটা খুব বর্ডারে আছে। দেখেন, এটা হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপে চান, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, এটা এখন বর্ডারে আছে। আচ্ছা, বাংলা পক্ষ চায় কোনো ইলিগাল বাংলাদেশি যেন ভারতে না ঢোকে, রোহিঙ্গা বাংলাদেশি বর্ডার ক্রস করে না ঢোকে। কিন্তু বর্ডারে যদি 1350 জন ক্রিমিনাল যারা ডকুমেন্ট জাল করে ঢুকেছে, এরা যদি পোস্টেড থাকে, তাহলে তো মানব পাচার, ড্রাগ পাচার, নারী পাচার, গরু পাচার, এইসবই তো হবে। এটা বাড়বে না কমবে? আপনি ভেবে দেখুন তো, ভেবে দেখুন, শুধু এক বছরে। তার আগের বছরে 433 জন ঢুকেছে। সিআরপিএফ এ 560 জন ঢুকেছে, তারা কাশ্মীরে জঙ্গি দমনের মতো সেন্সিটিভ কাজে এই মুহূর্তে জড়িত। আপনারা শুধু এই ব্যাপারটার গুরুত্বটা এবং রাষ্ট্রীয় সুরক্ষার গুরুত্বটাকে ব্যবহার করুন। এবং শিলিগুড়িতেও যারা এটা নিয়ে একটি ভিডিও দেখে মুখ খুলেছেন, বলেছেন ছি এসব তো হওয়া উচিত না, তাহলে কি ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার লঙ্ঘিত হওয়া উচিত? তাহলে কি বিএসএফ এর ক্রিমিনাল ঢোকা উচিত? তাহলে কি সিআরপিএফ এর ক্রিমিনাল ঢোকা উচিত? তাহলে কি সিআইএসএফ এর ক্রিমিনাল ঢোকা উচিত? তাহলে কি কাশ্মীরের জঙ্গি দমনে কয়েকটা ফ্রড লোক যাওয়া উচিত? তাহলে কি অর্থাৎ আমরা জানতে চাই, তারা ভারতের সুরক্ষার পক্ষে নাকি ভারতের সুরক্ষাকে লঙ্ঘিত করছে এরকম কিছু ক্রিমিনালকে স্বজাতীয় বলে আড়াল করার পক্ষে? তারা কি ভারতের সীমান্ত সুরক্ষার পক্ষে নাকি কিছু ক্রিমিনালকে হঠাৎ স্বজাতীয় বলে টেনে নিয়ে আড়াল করার পক্ষে? এবং এটাও জানিয়ে দিতে চাই, এই যে যারা স্বজাতীয় বলে টানছে, তারা কিন্তু এই পশ্চিমবঙ্গে যারা হিন্দিভাষী আছে তাদের সম্পূর্ণ প্রতিনিধিত্বকারী নন। যে কারণে পশ্চিমবঙ্গের হিন্দিভাষী এখানকার রিয়েল ডোমিসাইল আমাদের কাছে সাহায্য চাইছে, আমাদেরকে সাহায্য করছে পর্যন্ত। এই যে ফেক ডোমিসাইল চক্রের মধ্যে আমাদের যত তথ্যগুলো পাচ্ছি, পশ্চিমবঙ্গের হিন্দিভাষী সেই ঢুকে বসে আছে বলে। এবং শেষে এই যে আমি কয়েকটা জিনিস দেখাবো যে কিভাবে জাল হচ্ছে। এই যে এই সিলগুলো দেখছেন, এগুলো হচ্ছে জাল সিল, নিজের রাস্তায় মেনে নিচ্ছে। জাল ডোমিসাইলের কয়েকটা উদাহরণ, এই যে সব সিগনেচার, এগুলো হচ্ছে জাল, এগুলো সব জাল। এভাবে তারা অনেক ক্ষেত্রে ব্যবহার করছে। এবং জাল ডোমিসাইল যদি কেউ দেখতে চান, এই হচ্ছে জাল ডোমিসাইল, দেখতে একই রকম কিন্তু জাল। ওই ঠিকানা পাওয়া যায়নি, কিছু পাওয়া যায়নি, এই নাম্বার দিয়ে সার্চ করলে পাবেন না, কিন্তু দেখতে ডোমিসাইল সার্টিফিকেটের মতো জাল। এরকম আমাদের অসংখ্য আমাদের কাছে আছে। এগুলো কিন্তু বিহারি জাতিতে হলো, তারাই কিন্তু আমাদেরকে তাদের মধ্যে দিয়ে সাহায্য করছে, কারণ তারা এই ছেলেগুলো ভালো করে মার্ক করতে পারছে। বিহারি বলে তাকে অনেকে বলেও দিচ্ছে, যেমন বলে যে আমি বিহারি বলে আমাকে বিশ্বাস করে যে 8 জন বললো যে আমরা এখানে আলাদা থেকে এসেছি। এবং এই এক একটা কন্ট্রাক্ট হয় প্যাকেজ 6 লাখ 7 লাখ করে। আমি একটা ভয়ঙ্কর তথ্য দেবো, এক একটা সার্টিফিকেট
কাস্টেও হচ্ছে, ডোমিসাইলেও হচ্ছে। এখানে আমাদের কয়েকটা প্রশ্ন আছে। যারা এখানে শিলিগুড়িতে আপনারা দেখেছেন, শিলিগুড়িতে বাগডোগরায় করেছে বা তাদের কাছে কোনো নলেজ ছিল না, কারণ বাংলা পক্ষ দীর্ঘদিন বাংলায় থাকা বিহারি ছেলেমেয়েদের স্বার্থ, কোচ মেয়ে সাঁওতাল সহ সমস্ত রাজবংশী সকলের স্বার্থে গোটার স্বার্থে লড়ছে। এখানকার বিহারি চাকরি বাকরিরা কিন্তু বাংলা পক্ষ সঙ্গে আছে। যারা বাংলা পক্ষের বিরুদ্ধে মিছিল করলো, তারা কি বাংলায় থাকা বাঙালি ছেলেমেয়েদের চাকরি, বাংলার ছেলেমেয়েদের চাকরির বিরুদ্ধে? তারা কি বাংলায় থেকেও বাংলার ক্ষতি চায়? তারা কি আলোচনায় পাক গুপ্তচর ঢোকার পক্ষে? তারা কি জালিয়াতির পক্ষে? তারা কি ভারতের সুরক্ষার বিরুদ্ধে? তারা কি সীমান্ত সুরক্ষার বিরুদ্ধে? তারা উত্তর দিক। বিহারের যে দুটো ছেলেকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ, তারা কোথায়? বিহারের যে দুটো ছেলেকে শিলিগুড়িতে বাংলা পক্ষ সদস্যরা হেনস্থা করেছে বলে অভিযোগ, তারা কোথায়? তারা কি নিষ্পাপ? রজত ভট্টাচার্য গিরিধারী রায় গ্রেপ্তার হওয়ার পর শিলিগুড়ি আদালত ডাকলেও তারা আদালতে আসেনি কেন? গিরিরাজ সিং, চিরাগ পাসওয়ান, লালু প্রসাদ যাদব, নীতিশ কুমার কেউ দুটো ছেলেকে সামনে এনেছে? কোন মিডিয়াতে দেখেছেন? শেষে একটা কথা বলতে গিয়ে একটা ভয়ঙ্কর অন্য দিক রয়েছে। ধরুন কেউ একজন একটা স্টেটে তার একখানা ক্রিমিনাল রেকর্ড আছে, যখন এই সিআরপিএফ সিআইএসএফ এই পরীক্ষাগুলো হয় তখন কিন্তু ক্রিমিনাল রেকর্ড একখানা চেক হয়, পুলিশ ভেরিফিকেশন হয়। আমি একখানা ফেক ডোমিসাইল বানালাম অন্য একখানা স্টেটে, আমার লোকাল থানা বদলে গেল, সেই স্টেটে আমার কোনো ক্রিমিনাল হিস্ট্রি নেই, আমি তো 4 দিন আগে বানিয়ে দিই ডোমিসাইল সার্টিফিকেট। এবার বুঝতে পারছেন, একটা যে ফেক ডোমিসাইল সার্টিফিকেট বানানো একখানা ক্রিমিনাল অ্যাক্ট, ভয়ঙ্কর ক্রিমিনাল অ্যাক্ট, তো আবার সিআরপিএফ সিআইএসএফ এ ঢোকার জন্য। প্লাস আমি যদি অলরেডি একখানে ক্রিমিনাল হই, আমি হয়তো রেপ অ্যাকিউজড, হয়তো আমি মার্ডার অ্যাকিউজড, হয়তো আমি নানা রকম সঙ্গীন কাজের জন্য ক্রাইমের জন্য অ্যাকিউজ, ন্যাশনাল সিকিউরিটির কোনো একটা ইয়ে করার জন্য অ্যাকিউজ, কিন্তু আমার স্টেটে অরিজিনাল স্টেটে আমার সব এগুলো কিন্তু মুছে গেল, কারণ আমি তো অন্য স্টেটে নিয়ে নিয়েছি। সেই পুলিশের কাছে কিন্তু আমার কোনো ব্যাকগ্রাউন্ড থাকলো না। তারপরে লুপ হোলটা কি ভয়ঙ্কর আপনারা বোঝার চেষ্টা করেন। ডোমিসাইল সার্টিফিকেট শুধু এখানে একটু করে নিয়েছে, একটু বাচ্চা মতো, ব্যাপারটা এরকম নয়, ব্যাপারটা একদমই এরকম নয়। এটা ভারতের আভ্যন্তরীণ সুরক্ষার প্রশ্ন, ভারতের সীমান্ত সুরক্ষার প্রশ্ন। বাংলা পক্ষ 4টে দাবি নিয়ে আমি বলে শেষ করে তারপরে আরো গুরুত্বপূর্ণ একই মতো গুরুত্বপূর্ণ। আমি গর্ব চট্টোপাধ্যায়, বাংলা পক্ষ সাধারণ সম্পাদক। গর্ব বাংলা পক্ষ দাবি রজত ভট্টাচার্য এবং গিরিধারী রায়ের বিরুদ্ধে অন্যায্যভাবে হওয়া এফআইআর অবিলম্বে খারিজ করতে হবে, কারণ তারা হুইসেল ব্লোয়ার, অর্থাৎ তারা একখানা অপরাধ চোখের সামনে দেখিয়ে দিচ্ছে করে তারা এই দুর্নীতিটাকে প্রকাশ্যে এসছে। তাদের ধন্যবাদ, এত একখানা বৃহৎ পরিচয় করে নিয়ে আলোচনা হয়েছে। এখন আপনারা কি করবেন? এগুলো তো বিষয়গুলো বুঝলাম যে আপনারা যেটা বলতে চাচ্ছেন সেটা বুঝলাম। এখন আপনারা কি করবেন? এই যে সমস্ত বিষয়গুলো তো সামনে উঠেই আসলো, যে সার্টিফিকেট কিভাবে জাল করে আসছে সেটা আমরা যেরকম আপনারা লক্ষ্য করে দেখলেন যে সিআরপিএফ 5,500 জন প্লাসকে গত 2 বছরে বলছে যে রিভেরিফিকেশন, ঠিক আছে। আমরা এই রিভেরিফিকেশনের পূর্ণাঙ্গ শেষটা কি হলো? এদের কি বাদ দেওয়া হলো ফোর্স থেকে? এদের কি ফোর্স দিয়ে শুধু বাদ দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, নাকি গ্রেফতার করা হলো? অর্থাৎ আমরা এই হাজারে এন মাস এই ক্রিমিনালদের সেই শাস্তির জিনিস আইনসম্মতভাবে বিচারের মাধ্যমে প্রাসু করতে চাই, যার ফলে আগামী দিনে একদম ভয় সিটিয়ে যায় যারা এই ধরনের ক্রিমিনাল অ্যাক্ট করতে চায়। একই সঙ্গে আমাদের দাবি যে জাল ডোমিসাইলের মাধ্যমে আদেশ নাই কোনো চাকরি দেওয়া চলবে না। একই সঙ্গে যে এসডিও অফিসগুলো, যেখান থেকে 2 ধরনের জাল ডোমিসাইল হচ্ছে, একটা হচ্ছে ফটোশপ দিয়ে বানিয়ে নিচ্ছি, আর একটা হচ্ছে এসডিও অফিসে ক্লার্ক, কোনো ডিআইবির একটি লোক, এর সঙ্গে স্থানীয় কোনো পৌরসভা কোনো কাউন্সিলর, সেটা ওখানকার লোক, ঠিক আছে, দেশওয়ালি নেটওয়ার্ক আছে। এর মাধ্যমে যে জিনিসটি ঘটছে, আমরা কিন্তু এদের বিরুদ্ধে, রাজ্য সরকারি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা চাই, কেন্দ্রীয় সরকারি সেই ব্যবস্থার বিরুদ্ধে ব্যবস্থা চাই, যারা বাহিনীর মধ্যে এদের আটকাটি হয়ে গেছে। এবং মানে খুব বিস্তৃত জাল এই জিনিসটা, 5,500 শুধু 2 বছরে ভেবে দেখুন। এবং এটা কিন্তু ওই রকম নয় যে ওয়েট লিস্টেড হয়ে যায়, যে আমরা কেস লড়বো সব বাতিল হয়ে যাবে, শিক্ষকদের মতো নয়, ঠিক আছে। ফলে তাদের যে এজ আউট হয়ে গেল, মানে তারা গেল, কিন্তু তাদের জীবনে হবে না, কারণ বুঝতে পারছেন তারা সামরিক চাই, ফিজিক্যাল একটা বিষয় চাই, তাদের মানে চিরতরে বঞ্চিত করে দেওয়া হচ্ছে। এবং আমরা এই তদন্তকে বিস্তৃত করতে চাই। জাল ডোমিসাইল এবং জাল কাস্ট সার্টিফিকেট গত 10 বছরে যারা চাকরি পেয়েছে আদাসেনায়, তাদের রিভেরিফিকেশন তদন্ত করে চাকরি বাতিল করতে হবে। এবং আদাসেনায় চাকরিতে ফিজিক্যাল টেস্ট ও মেডিকেল টেস্ট ক্যাম্পগুলোর বাইরে রাজ্য পুলিশের ক্যাম্প করে আগে কাগজপত্র চেক করবে। আমরা থাকবো না, খুব সহজ ব্যাপার। মাধ্যমিক কোথাকার, উচ্চ মাধ্যমিক কোথাকার, যে স্টেট, আর ডোমিসাইল ক্লেম করছো যে স্টেটের, এই দুটো এক কিনা, খুব সিম্পল। এটা কোনো জটিল একখানা কিছু বিষয় নয়। কিন্তু সিআরপি লিখে দিল। একটা জিনিস বলতে চাই, এটা হচ্ছে আমার করা মামলা, সেটা রায়ের কপি, এবং বিষ্ণু চৌধুরী যে মামলাটা করেছিল তার দুটো ঘটনার ভিত্তিতে সিবিআই তদন্ত চলছে। সিবিআই অন্যান্য কেসে সারাক্ষণ একদম কিছু একটা হচ্ছে নাটকীয়ভাবে সারাক্ষণ কিছু করলেও রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্নে যদি অমিত শাহর মন্ত্রক, সিবিআই কিচ্ছু করেনি। আমরা বাধ্য হয়ে রাজ্য পুলিশকে চাপ দিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করাই। সিবিআই চক্ষুলতার ভয়ে 1 বছরে 1 দিন রেড করেছে। এবং
যখন হাইকোর্টে আবার মেনশন করা হয় প্রধান বিচারপতি দর্দহীন মাথায় বলেছে যে সিবিআই কোর্টের নির্দেশ মানছে না, তাই সিবিআই যে কন্টেম্প্ট অফ কোর্ট করছে সেটাকে মামলা আবার ফাইল করুন। আবারও একটা মামলা ফাইল করা হবে যে সিবিআই তদন্ত করছে না, দোষীদের গ্রেপ্তার করছে না এবং কন্টেম্প্ট অফ কোর্ট করছে, সেই জন্য আমরা আবার মামলা করবো। এবং একই সঙ্গে আজকের এই সাংবাদিক সম্মেলন থেকেই আপনারা দেখতে পাচ্ছেন, আমি বলবো যে ক্যামেরাটা যেন ওদিকে প্যান না করা হয় যারা যারা করছেন, কারণ তারা ক্যান্ডিডেট, তারাও বাংলার ভূমিপুত্র, তারা জাতিতে গোর্খা, এবং বাংলার ভূমিপুত্রদের একটা তো দেখলেন একভাবে কিরমভাবে সিস্টেমেটিক বঞ্চনা করা হচ্ছে, আরেকভাবেও বাংলার ভূমিপুত্রদের সিস্টেমেটিক বঞ্চনা করা হচ্ছে। বলি এই বিষয়ে, আপনারা জানেন গোর্খা জাতি তাদের বল সাহসের জন্য বিশ্বে বিখ্যাত, এবং তাদের জিনগতভাবে তাদের যে শারীরিক গঠনের জায়গা থেকে তাদের হাইট একটা রিল্যাক্সেশন আছে, ছোট হয় তাই জন্য রিল্যাক্সেশন আছে। ভারতীয় সেনাতেও গোর্খা রেজিমেন্টে কিন্তু তাদের হাইট রিল্যাক্সেশন আছে। আজকে ব্রিটিশ রেজিমেন্টে, মানে ব্রিটিশ আর্মিতেও গোর্খা যারা অরিজিন, তাদের ওখানে যে গোর্খা রেজিমেন্ট আছে, ঠিক আছে, তাদের কিন্তু হাইট ইয়ে রয়েছে, সেটা সিএপিএফেও রয়েছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে, এখানে আমাদের কিছু ভাই আছেন, তারা আলিপুর দুয়ারের গোর্খা, তাদের আলিপুর দুয়ারের এসডিও থেকে জেনুইন ডোমিসাইল সার্টিফিকেট রয়েছে, তাদের আলিপুর দুয়ার থেকে যে গোর্খা সার্টিফিকেট, এই যে 157 মানে 10 সেন্টিমিটার রিল্যাক্সেশন ক্লেম করবে, এটা তাদের সার্টিফিকেট, বলতে হবে হ্যাঁ এই গোর্খা, সেই সার্টিফিকেটও তাদের রয়েছে। কিন্তু এখানে তাদের সে মাঠ পাস করেছে, রিটেন পাস করেছে, এবং মাঠ পাসটা খুব সহজ জিনিস নয়। আপনাকে আসলে 5 কিলোমিটার দৌড়তে হবে কত সময়ের মধ্যে? 24 মিনিটের মধ্যে 5 কিলোমিটার দৌড়তে হবে। আপনি ব্যাপারটা বুঝুন, সব পাস, হাইটে ফেল, আসলে কিন্তু ফেল না। সাডেনলি সিএপিএফ নিয়ম করেছে শুধু জিটিএ এলাকার গোর্খা সার্টিফিকেট একমাত্র নেওয়া হবে, অথচ এই রিল্যাক্সেশন অন্য যে কমিউনিটির আছে, গাড়োয়ালি, কুমায়ুনি, ডোগরা, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু পুরো কমিউনিটি ধরে, এরকম কোনো এরিয়া ধরে। আমাদের তাহলে বাংলার ভূমিপুত্র যে গোর্খা, যে গোর্খা সার্টিফিকেট আছে, যে আলিপুর দুয়ারে থাকে, ধরুন কলকাতায় থাকে, দক্ষিণ 24 পরগনায় থাকে, তারা ডিসক্রিমিনেটেড হবে কেন? আমরা একদিক থেকে দেখছি যে আমাদের জেনুইন ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল স্থায়ী বাসিন্দা গোর্খা জাতির ভাইদের, যারা বাংলার ভূমিপুত্র, তাদের ডিসক্রিমিনেট করা হচ্ছে। বাংলার সকল ভূমিপুত্রকে এই ভয়ঙ্করভাবে ডিসক্রিমিনেট করা হচ্ছে, 60% পেরিয়ে সিট নিয়ে বেরিয়ে যাচ্ছে। আর তার জায়গায় ফেক ডোমিসাইল চক্র চলছে, যেখানে কোনো রকম কোনো শুনানি নেই। আমরা এই তথ্য তো সিআরপিএফ কে দিয়েছি, বিএসএফ কে দিয়েছি। আচ্ছা ভেবে দেখুন তো, আপনি যদি রিক্রুটার হন, আপনি তো সবচেয়ে বেশি কনসার্ন হবেন যে ভাই এরকম জাল লোক আমার এখানে ঢুকে যাচ্ছে। কনসার্ন হবেন যদি আপনি ঠিকঠাক লোক ঢোকা নিয়ে কনসার্ন হন। আর যদি সর্ষের মধ্যেই ভূত থাকে, যদি বছর বছর এইভাবে ঢুকে ঢুকে কায়েমি স্বার্থ দালাল চক্র ভেতরেও এত শক্ত হয়ে গিয়ে থাকে, তখন তারা এটাকে ধামা চাপা দিতে চাইবে। বাংলা পক্ষ একাধিকবার গত বছরে যখন মেডিকেল হচ্ছিল, তখন কয়েকটি ক্যাম্পের সামনে কয়েকজনকে প্রশ্ন করছিল যে তোমাদের কাগজ টাগজ কি, তখন ক্যাম্প থেকে বেরিয়ে এসে আমাদেরকে হুমকি দেয় আধা সেনা থেকে, তাদের কি স্বার্থ? অর্থাৎ বুঝতে হবে, আমরা কিন্তু একটা ভারতের সুরক্ষা, ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা, ভারতের সীমান্ত সুরক্ষা, ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করা এক কাল নাগিনীর লেজে পা দিয়ে দিয়েছে। তাই তারা ফোঁস করছে, তাই ভিডিও ভাইরাল হচ্ছে, তাই চোরের মায়ের বড় গলা। আমরা খুব চাইতাম যে এই ভিডিওটি পশ্চিমবঙ্গ থেকে ভাইরাল, দুর্নীতির প্রশ্নে, রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্নে, সীমান্ত সুরক্ষার প্রশ্নে, ওটবোসের প্রশ্নে নয়, ওটবোসের প্রশ্নে নয়। আজ পর্যন্ত ভারতে একটি ক্রিমিনাল ধরে, এবং যে সে ক্রিমিনাল নয়, ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা, সীমান্ত সুরক্ষাকে হুমকিতে ফেলছে, জাল কাগজ বার করে, যার ক্রিমিনাল রেকর্ড নিজের স্টেট থেকে আপনি জানতে পারবেন না, কারণ সে স্টেট চেঞ্জ করে নিয়েছে ভুল ডকুমেন্ট দিয়ে। তাকে ধরা হয়েছে, এরা মানে ক্রিমিনালকে ধরা হয়েছে, উদ্বোস করা হয়েছে, ক্রিমিনাল পগার পার, যারা ক্রিমিনাল ধরেছে সেই রাষ্ট্রপ্রেমীরা জেলে। তাই আজকে শিলিগুড়িবাসীর কাছে তথা ভারতের প্রতিটি মানুষের কাছে আমরা এই জিনিসটি তুলে ধরলাম, এবং আশা করব বিভিন্ন সংবাদ মাধ্যম, এটা শুধু একবারের প্রেস কনফারেন্স না, আগামী সময় রানীনগরে হোক, বৈষ্ণবনগরে হোক, পুন্ডিবাড়িতে হোক, আপনারা সংবাদ মাধ্যম হিসেবে ক্যাম্পের সামনে থাকবেন, আপনারা এই প্রশ্নগুলি করবেন, পুলিশের সঙ্গে পাশে করে দেখবেন, আপনারা সিআরপিএফ ক্যাম্পে জিজ্ঞেস করবেন যে এখানে 60% ফেক তোমাদের সেন্টার থেকে, তোমাদের এখান থেকে লুচে দিন, দেখি তাদের কি উত্তর দিন।
আপনারা পুলিশকে বলবেন আপনাদের তো বলা হচ্ছে, বাংলা পক্ষ থেকে দাবি করা হচ্ছে, আপনাদের কাছে বারবার জানানো হয়েছে, আপনারা তাহলে জাননি কেন? আপনারা এসডি অফিসে গিয়ে প্রশ্ন করবেন আপনার এখান থেকে ফেক ডোমিসাইল সার্টিফিকেট বেরোচ্ছে কেন? আমরা এই দায়িত্বটি আপনাদের হাতে অর্পণ করলাম। আমরা আমাদের দায়িত্বের কাজ করে যাব, কারণ বাংলা পক্ষ বিশ্বাস করে ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা, ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা এবং ভারতের সীমান্ত সুরক্ষার প্রশ্নে কোনো আপোষ নয়। এই মুহূর্তে যদি এই প্রেস ক্লাবে ফেক ডোমিসাইলধারী কোনো ক্রিমিনাল বিএসএফ এ ঢুকতে চায়, তাকে যদি পাওয়া যায়, আমি এখান থেকে উঠে তাকে করবো এই মুহূর্তে। এটি আমার কোনো রকম সমস্যা হবে না। যদি কারোর কোনো প্রশ্ন থাকে করতে পারে। একটা প্রশ্ন দিদি করলেন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ।